আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, রিসেন্টলি দুটা ভিজিট হয়েছে আর কি, দুটা রাষ্ট্রীয় ভিজিট, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা গিয়েছিলেন আমেরিকাতে এবং ট্রাম্পের সাথে বৈঠক করতে আর কি। এবং আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মোদি আঙ্কেল আর কি, মোদি কাকু, উনি আবার ইসরায়েলে গেছেন আর কি। তো এই দুটা সফরের পরেই আমরা দেখলাম যে আফগানিস্তানে অ্যাটাক করলো পাকিস্তান, এবং ইরানে আজকে অ্যাটাক করলো ইসরায়েল এবং আমেরিকা আর কি, এবং পাল্টা অ্যাটাক চলতেছে। এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে একটা পুরোদস্তুর একটা যুদ্ধ, এবং ওইদিকে ইসরায়েলের যে আমেরিকার যে আক্রমণ ইরান, এবং ইরান আবার পাল্টা মধ্যপ্রাচ্যের 5টা দেশে আক্রমণ করেছে আর কি। তো মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ একেবারে সন্নিকটে। এবং আজকের ভিডিওতে আমাদের ডিফেন্সের কিছু খবর আছে, এবং পাশাপাশি যুদ্ধের খবর বলবো, কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবং রাশিয়াও চুপ নাই, রাশিয়াও ইউক্রেনে নানা ধরনের নতুন নতুন আক্রমণ তারা শানাচ্ছে। তো এই ধরনের একটা সংখ্যা তৈরি হচ্ছে যে আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ কি একেবারে সন্নিকটে। আসেন আমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকি, এবং আজকের ভিডিওতে আমরা যুদ্ধের কিছু খবর দেখাবো, এবং অবশ্যই ডিফেন্সের একটা দুটো তো খবর থাকবেই, এবং বাংলাদেশের কিছু খবর। আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। আসেন আমরা ভিডিওটা শুরু করি। খলিলুর রহমান সাহেব উনি সৌদি আরবে গিয়েছিলেন, এবং ওআইসির যে সাইড লাইনের একটা বৈঠক এবং এক্সিকিউটিভ মিটিং চলতেছিল ওআইসির সাইড লাইনের বৈঠকে উনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সাথে বৈঠক করেছেন, এবং তুরস্কের যিনি মন্ত্রী আছেন তার সাথেও বৈঠক করেছেন আর কি। তো এটা থেকে আবার আমরা একটু আশার আলো দেখতে পাই আর কি, কারণ জামায়াতে ইসলামী এবং শিবিরের আসলে মানে ফরেনের যে বন্ধু যারা আছেন আর কি, তো তাদের মধ্যেই পাকিস্তান এবং তুরস্ক অন্যতম। এবং আশা করব বাংলাদেশ সরকার মোদিকে যেভাবে ম্যানেজ করেছে যে একেবারে আওয়ামী লীগকে চুপ রাখার জন্য, তো পাকিস্তান এবং তুরস্ককে এই খলিলুর রহমান সাহেবের যে বৈঠক, এটার পরে আবার তাদেরকে আমরা দেখব যে এই জামাত ইসলামী এবং এনসিপিকে, এবং বিশেষ করে ডাকসুর সাদিক কায়েমদেরকে চুপ রাখার ব্যাপারে কতটুকু কী করতে পারে আর কি। তো দেখেন এখানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা এরকম একটা পোস্ট দিয়েছে। টার্কিশ ডেপুটি মিনিস্টার অ্যাম্বাসেডর মুসা কুলাকলিকায়া met with Khalilur Rahman, Minister of Foreign Affairs of Bangladesh, on the sidelines of the extraordinary open-ended meeting of the OIC Executive Committee in Jeddah. During the meeting, bilateral relations and regional issues were discussed. তো হোপফুলি আমার মনে হয় যে জামাত ইসলামী এবং ছাত্র শিবির বা ওইদিকে এনসিপি এদেরকে একটু ঠান্ডা দেখবো আর কি। রীতিমতো একেবারে রাস্তা গরম করে রাখছে ভাই ডাকসুর সাদিক কায়েম এবং এরা আর কি, এনসিপি। তো আমার মনে হয় যে এটা ভালো একটা ব্যাপার, এবং বাইল্যাটারাল ইস্যুর মধ্যে আমরা এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্কের কাছ থেকে কেনার কথা, এবং আরও কিছু হেলিকপ্টার এগুলি কেনার কথা ছিল। তো এইগুলি হোপফুলি তারা যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখে, মানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না রাখে, তাহলে হয়তো এইসব জিনিস আমরা আরও উত্তরণ একটা দেখব, এবং বাণিজ্য এবং ডিফেন্সের যে পারচেস যেগুলো আছে সেটা তুরস্ক ইভেন পাকিস্তানের সাথেও আমরা হতে দেখবো আর কি। তো দেখেন এখানে ডিটিবি ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা একটা পোস্ট দিয়েছে, 650 কোটি টাকা 53 মিলিয়ন মার্কিন ডলার মূল্যে বাংলাদেশ নৌবাহিনীর গাইডেড মিসাইল ফ্রিগেট বিএনএস খালিদ বিন ওয়ালিদ, প্রাক্তন বিএনএস বঙ্গবন্ধু এর আপগ্রেডেশন ও লাইফ এক্সটেনশনের জন্য তুরস্কের সাথে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। তো এইসব এই তুরস্কের সাথে যে বায়োলেটারাল ইস্যু যেগুলো আছে এগুলোর মধ্যে এটাও আছে আর কি। তো হোপফুলি ঠিকঠাক চলবে, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যে তুরস্ক এবং পাকিস্তানের ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হস্তক্ষেপ, এগুলি ওই ভারতের মতো হয়ে যাচ্ছে আর কি। তো এটা যেন তারা ঠিক মতো একটু নিবারণ করে, নিজেদেরকে নিবৃত করে, তো এটা যেন হয় আর কি। এর আওতায় এই জাহাজের মিড লাইফ আপগ্রেডেশন, সেন্সর ও ওয়েপেন্স সব কিছু আপগ্রেড করা হবে। এমন হতে পারে অটোম্যাট এর বদলে তুর্কিশ আটমাকা মিসাইল বসানো হতে পারে। তবে আমরা মনে করি চাইনিজ FM-90N সরিয়ে সেখানে VLS এয়ার ডিফেন্স বসানো যেতে পারে। উলশান ক্লাসের DW2500H মডেল, যা খালিদ বিন ওয়ালিদের উপর বেস করা মডেলে 8টি VLS বসানো যায়। তো এটা আমরা দেখলাম, এবং আমার মনে হয় যে এটা আপগ্রেডেশনের কাজ চলতেছে, এবং 100% আসলে ওই তুরস্কের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, যেগুলি চাইনিজের যে ব্যাপার স্যাপার যেগুলো আছে
চাইনিজেরও কিন্তু একটা অ্যাক্সেস থাকা উচিত, কারণ আমরা জানি যে এনসিপির ওই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে তো অনেক বড় অ্যালিগেশন আছে আর কি, এবং দুদক তদন্ত করতেছে এবং দুদকে ভাই ঝড় উঠে যাচ্ছে আর কি। তো তারা কিন্তু ওই তুরস্কে গিয়েছিল এবং মানে তাদের বিভিন্ন অস্ত্রের যে কোম্পানি টোম্পানি যেগুলো আছে তাদের সাথে বৈঠক আমরা দেখছি আর কি। তো এদের আবার কমিশন টমিশন আছে, এবং আমরা তো জানি যে ইরানের মতো আবার জামাতে বাংলাদেশে এরকম কার্যক্রম পরিচালনা করে ওই হামাস, তারপরে হেজবুল্লাহ, এ ধরনের আর কি, ওই এবি পার্টি, তারপরে এনসিপি, তারপরে ওদিকে ডাকসু, তারপরে ইনকিলাব মঞ্চ, এরা সব হচ্ছে যে জামাত, একই গ্রুপ আর কি। তো দেখেন এখানে বঙ্গোপসাগরের জলদস্যু দমনে প্রযুক্তি নির্ভর কঠোর নজরদারি টহল, এটাও আমরা ভালো একটা খবর দেখতেছি ইত্তেফাকে, এবং এটার দরকার আছে। দেখেন এখানে ওই আইএসআই যারা নাকি আছে আর কি, পাকিস্তানি গোয়েন্দা, তারা কিন্তু ওই বিভিন্ন সময় আমরা দেখতেছিলাম যে কুয়ের গল্প টল্প এগুলি বলতেছিল ওই পিনাকি, তারপরে হচ্ছে যে কর্নেল মোস্তাফিজ। তো আজকে দেখলাম যে পাকিস্তান যেই এইসব করেছে বা করতে চাইছে, তো ভারতপন্থী একটা এক্স হ্যান্ডেল থেকে এই ধরনের কিছু খবর আসছে যে আইএসআই ট্রাইড টু অ্যাসাসিনেট বাংলাদেশ আর্মি চিফ থ্রাইস বাট ইট ওয়াজ র হু সেভড হিম এভরি টাইম। মানে ওয়াকারুজ্জামান সাহেবের উপর তো বিল আমরা জানি ওই ইন্ডিয়ানের রয়ের এজেন্ট, এটা সেটা আগডুম বাগডুম বলে ওই কর্নেল মুস্তাফিজ এবং পিনাকি ইলিয়াসরা, এবং তারা বিভিন্ন সময় চাইছিল যে ওয়াকারুজ্জামানকে সরায় তাদের যে ওই যে কামরুল এবং ফয়জুজ যারা আছে এদেরকে বসায় আবার একটা কু করে তারা যেন ওই ইলেকশনও জিততে পারে এবং জামাতকে যেন ক্ষমতায় আনতে পারে আর কি। তো সেটা হয় নাই, মানে বলা হচ্ছে যে অ্যাসাসিনেট মানে হত্যা করার নাকি এটা পরিকল্পনা ছিল, এবং 3বার এরকম অ্যাটেম্প নিয়েছে আর কি, এবং রয় নাকি ওয়াকারুজ্জামানকে সেভ করছে। তো ভাই র এবং আইএসএ দুজনই থাকেন, আপনারা বাংলাদেশের সাথে এরকম কুটু করেন না এবং অ্যাসাসিনেট করেন না কাউকে, ঠান্ডা মতো থাকেন, এবং আমার মনে হয় বাংলাদেশ ব্যালেন্সভাবেই চলুক আর কি। আর যদি না থাকতে চান তাহলে কাউকেই বাংলাদেশে রাখবো না আমরা, মানে ঝাঁটায় বিদায় করে দেবো আর কি। তো দেখেন এখানে ইরানের যুদ্ধ শুরু হয়ে গেছে, এবং দ্য ইউএস ইজ ক্যারিং আউট স্ট্রাইকস অন ইরান, 2 US অফিসিয়ালস টেল CNN। তো CNN থেকে ধরনের ঘণ্টাখানেক আগে আমরা খবর পাচ্ছিলাম। এবং তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে শাহবাজ শরীফ গেল আমেরিকাতে এবং মোদি গেল হচ্ছে ইসরায়েলে, এবং তারপর পাকিস্তান অ্যাটাক করলো আফগানিস্তানে, এবং আফগানিস্তান অ্যাটাক করলো পাকিস্তানে, এবং পুরো দস্তুর আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধ আমরা শুরু হয়ে গেল দেখলাম। এবং ওইদিকে ইসরায়েল অ্যাটাক করলো ইরানে, এবং আমেরিকা অ্যাটাক করলো ইরানে, এবং ইরান আবার পাল্টা মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে এবং ইসরায়েলেও মানে হামলা করলো, এবং পুরো দস্তুর মিডল ইস্টেও কিন্তু একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এবং আমরা ওই ইউক্রেন রাশিয়ার মধ্যে তো একটা গজবের মধ্যে আগে থেকেই ছিলাম। তো দেখেন এখানে তাদের রাডার নাই, কিছু নাই, দেখেন এখানে নো ইউনিফর্ম, নো ফ্যান্সি গিয়ার্স, নো লেটেস্ট টেকনোলজি, স্টিল শাটডাউন পাক এয়ারফোর্স F-16 ফাইটার জেট। বন্ধুরা, এই ধরনের খবর আসতেছিল যে F-16 পাকিস্তানের এবং যে F-17 আফগানিস্তানের যারা আছে তারা কিন্তু মাটিতে নামিয়ে ফেলেছে এবং শ্যুট করেছে আর কি। তো এই ধরনের খবর আসতেছে, এবং দেখেন ইসলামাবাদেও কিন্তু মানে আফগানিস্তান আর্মির এই এক্সএনএল থেকে একটা পেজ আসতেছে, তারা কিন্তু এরকম ব্লাস্টের খবর দেখাচ্ছে যে ইসলামাবাদেও কিন্তু অ্যাটাক হয়েছে আর কি। তো ভাই যুদ্ধ ছাড়া কিন্তু আসলে বাঁচতে পারে না পাকিস্তান দেখি আর কি, মানে চুপচাপ ছিল কিসের জন্য ওই আফগানিস্তান, তারা তো একসময় বন্ধু ছিল ভাই, এবং বাংলাদেশও ওই 1971 সালে তারা এরকম করছে আর কি। তো দেখেন কালের কণ্ঠ এরকম খবর দিচ্ছে যে আফগানিস্তানে পাকিস্তানের যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট আটক। তো বন্ধুরা, এই পাইলট আটক মানে আপনাদের মনে আছে ওই ভারত পাকিস্তানের সময় যুদ্ধের সময় কিন্তু আমরা দেখছিলাম যে ওই অভিনন্দন ওখানে গিয়ে আটক হয়েছিল পাকিস্তানে, এবং ওই সময় ইমরান খান ছিলেন। তো ওই সেম জিনিস এখন আফগানিস্তান পাকিস্তানের মধ্যে হয়েছে, এবং পাকিস্তানের পাইলট আটক হয়েছে আফগানিস্তানে, এবং এই অভিনন্দন কেস আর কি। এটা পাকিস্তানের আসলে রিপুটেশন ড্যামেজ হয়ে যাবে, এবং যে F-17 যদি ক্র্যাশ করে তো তারা তো জীবনেও বাংলাদেশ আইসা বলতে পারবে না যে F-17 নেন আর কি। তো যদিও তাদের ওই শাহবাজ শরীফ বাংলাদেশে আসতে চাই, তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে চাই, কিন্তু এই পাকিস্তানের আসলে বুদ্ধি কিন্তু মানে মাথা মোটা সবাই আর কি, মানে মাথা ঠান্ডা করে কোনো ডিসিশন নিতে পারে না আর কি, খালি যুদ্ধ, মারামারি, কাটাকাটি, মানে দেশের ইকোনমি ধ্বংস হয়ে গেছে ভাই, মানে দেশটা আসলে বাঁচলো না, পাকিস্তানও বাঁচলো না, এবং আফগানিস্তানের যেরকম অবস্থা। তো দেখেন এখানে মানব জমিন তারাও একটা পোস্ট দিয়েছে, ওই ইউক্রেনে হামলা করেছে রাশিয়া আর কি, ইউক্রেনের উপর FAB 1500 ও ফসফরাস বোমা হামলা রাশিয়ার। তো এটা কি, এটা হচ্ছে যে ওই বৃষ্টির মতো ফসফরাস আকাশ থেকে পড়ে, যেখানে পড়ে সেখানে আগুন জ্বলে যায় আর কি। তো যাই হোক, এখানে ইরানে বড় যুদ্ধ অভিযান শুরু করছে, ট্রাম্প ঘোষণাই করে দিয়েছে, এবং অনেকে বলতেছিলেন যে আয়াতুল্লাহ আলী খামেনি যে
তিনি আছেন তার মানে যেখানে অবস্থান করতেছিলেন তার পাশেই বোমা বিস্ফোরিত হয়েছে এবং উনি অক্ষত আছেন কিনা এ ধরনের খবর মানে সবাই আশঙ্কা করতেছিল। তো উনি ঠিকঠাক আছেন, নিরাপদ স্থানে অবস্থান করছেন আয়াতুল্লাহ আলী খামেনি, বাট কতক্ষণ আর কি। এবং এই ধরনের গুজব না সত্যিটা আমরা ভেরিফাই করতে পারিনি। ইসরায়েল এবং ইন্ডিয়ান যে এক্স হ্যান্ডেল যেগুলি আছে তারা কিন্তু এ ধরনের বিগ ব্রেকিং বইলে খবর দিচ্ছে যে তাদের যে আর্মি চিফ আছে ইরানের উনি মারা গেছেন আর কি। তো এই ধরনের সোশ্যাল মিডিয়াতে সয়লাভ এই খবরে, এবং সত্য মিথ্যা এটা ভেরিফাই করতে পারিনি এবং এটা গুজবও হইতে পারে, আগেই বলে নিচ্ছি। তো এখানে দিয়ে বিগ ব্রেকিং এ ধরনের টাইটেল দিয়ে এই খবরটা পোস্ট করা হচ্ছে। আমির হাতামি, কমান্ডার ইন চিফ অব দ্য ইরানিয়ান আর্মি, হ্যাজ বিন কিল্ড ইন ইউএস ইসরায়েল স্ট্রাইকস অন ইরান, ইসরায়েলি মিডিয়া ক্লেমস। তো এইটা আসলে অসম্ভব কিছু না, কারণ এর আগেও বিভিন্ন সময়ে দেখছি আর কি। এবং কি বলে, আমেরিকাতে আসলে এগুলি প্ল্যান করে আর কি, তাদের আর্মি চিফকে মারবে, তারপর দেশের প্রধানকে উঠায় নিয়ে আসবে। তারা ভাই নিখুঁত এগুলার ব্যাপারে, কোন বেডরুমে আছে, কি খাচ্ছে, কোন দিকে আছে, এবং এদের ওই দেশের মানে একেবারে দেখা গেলো যে যাকে টার্গেট করছে তার ডাইনে বায়ের যারা আছে তারা গাদ্দারি করে বা এগুলি স্পাইংগিরি করে আর কি। তো আমরা ছবি দেখতেছি এবং মানে ভালো বেঁচে থাকলে বা অক্ষত থাকলে ভাই সেটাই চাও আর কি। তো দেখেন এখানে বিকট শব্দে কেঁপে উঠলো উত্তর ইসরায়েল, মানে ইরানে অ্যাটাক করার পরে ইরান আবার মানে পাল্টা আক্রমণ করেছে এবং তেল আবিবে সাইরেন বেজে উঠতেই আশ্রয়ে ছুটলো মানুষ আর কি। তো তাদের ভাই মজা আর কি। এবং দেখেন রেড সি যেটা আছে এবং সেখানে কিন্তু ওই হুতি যারা আছে আর কি, ইয়েমেনি হুতি, তো তারা কিন্তু আবার ব্লক করে দিচ্ছে, মানে ওই দিক দিয়ে জাহাজ টাহাজ যেগুলি বাংলাদেশের জাহাজও কিন্তু গার্মেন্টস এগুলো নিয়ে ওই আমেরিকা যাইতো আর কি। তো বাংলাদেশের আবার গার্মেন্টস রপ্তানি একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি এরকম একেবারে টোটাল রেড সিটাই যদি মানে শিপ যদি বন্ধ করে দেয়। তো এখানে ইরান অবজারভার বলতেছে ব্রেকিং দিয়ে, হুতিস হ্যাভ অ্যানাউন্স টোটাল ক্লোজার অফ দ্য রেড সি ফর শিপস, মানে বিপদ আর কি। তো হুতিরা কিন্তু ওই মানে রেড সি বন্ধ করে দিচ্ছে জাহাজ চলাচলের জন্য আর কি। ইরান থেকে বলতেছে যে এই ধরনের যে ড্রোন যেগুলো আছে তারা ড্রোনগুলি লঞ্চ করেছে এবং মিসাইলের সাথে সাথে তাদের মানে প্রচুর মিসাইল আছে। এবং এর আগের অ্যাটাকে কিন্তু আমরা দেখছিলাম যে ভালো ভালো মিসাইল এবং মানে ভয়ঙ্কর মিসাইল আর কি, এগুলি ভালো তো না, ভয়ঙ্কর মিসাইল, এবং এগুলি ভাই এক একটা বিল্ডিংয়ের উপরে পড়তেছিল, উঁচু উঁচু বিল্ডিং, এবং এগুলো ধসে পড়তেছিল আর কি। তো এখান থেকে বিভিন্ন এক্সহ্যান্ডেল এবং তাদের পেজ থেকে বলা হচ্ছে যে তাদের ড্রোনও কিন্তু মিসাইলের সাথে সাথে ড্রোনও কিন্তু অ্যাটাক করেছে। এবং ব্রডকাস্ট অফ ড্রোন লঞ্চেস বিগিনস অন ইরানিয়ান টেলিভিশন স্ক্রিনস, মানে ওই ইরানিয়ান যে টেলিভিশন আছে সেখান থেকে প্রচার হচ্ছে যে ড্রোনও কিন্তু লঞ্চ করেছে। তো দেখেন এখানে মধ্যপ্রাচ্যে একেবারে ছড়িয়ে পড়েছে এই যুদ্ধটা। বাহরাইনের পর এবার কাতারের মার্কিন ঘাঁটি উড়িয়ে দিল ইরান। কাতারের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস। আমেরিকা এবং ইসরায়েলের হাতে যে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলি ভেদ করে ইরানের ওই মানে হাইপারসনিক এবং সুপারসনিক মিসাইল ছাড়া খুব কম মিসাইলই কিন্তু আমরা লাস্ট টাইমে দেখছি যে ওখানে তাদের আকাশসীমা ভেদ করে ওই ইসরায়েলের মাটিতে গিয়ে হিট করছে আর কি। তো এটা খুব ডিফিকাল্ট, এবং ইরানের সফলতা হচ্ছে যে ওটাই যে অ্যাটলিস্ট 10% যদি ওখানে মানে হিট করে, তারা হাজার হাজার মিসাইল লঞ্চ করছিল গতবারে, এবং সেখান থেকে যদি শখানেক ওখানে হিট করে সেটাই কিন্তু একটা বড় ক্ষতি ইসরায়েলের, এটাই কিন্তু আমরা দেখছি গতবারে। তো দেখেন ইসরায়েলে পাল্টা মিসাইল ছড়েছে ইরান, এবং এটারই খবর আমরা দেখলাম। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা, এবং এটা ভালোই একটা অ্যাটাক করছে। এবার বাহরাইন, কুয়েত, আবুধাবিতে ভয়াবহ বিস্ফোরণ। তো আমি আমার প্রবাসী অনেক বন্ধু দর্শক আছেন আর কি, তো তাদের ব্যাপারে কিন্তু আমি ভীষণ কনসার্ন আর কি। এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ। ঢাকা পোস্ট বলতেছে আবুধাবির পর দুবাইয়ে বিস্ফোরণ, মানে ছড়াই গেছে ভাই। মিডল ইস্টে নাকি অনেকগুলো দেশে তারা অ্যাটাক করছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের সব সম্পদ এখন আমাদের বৈধ লক্ষ্যবস্তু, এটা কে বলতেছে? ইরান বলতেছে। ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যের আরও 5 দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। তো এখন তাহলে আমরা কি দেখব? মানে ইসরায়েল আমেরিকা বাদ দেন, মানে মিডল ইস্টে যে কটা দেশে অ্যাটাক করছে ইরান, এরা যদি সবাই একজোট হয়ে আবার সবাই মিলে ইরানে আক্রমণ করে, মানে আমি ইরানের ভবিষ্যৎ ভালো দেখতেছি না বন্ধুরা। ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান সচল মাত্র
4%। তো ওখান থেকে আসলে কমিউনিকেশনও সব ব্ল্যাক আউট হয়ে গেছে। বাংলাদেশি যারা মিডল ইস্টে এবং ইরানে বিশেষ করে যারা আছেন, মানে তাদের জন্য সবার জন্য দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং নিরাপদ স্থানে যেন আপনারা সরে যেতে পারেন আর কি। তো এটাই আমাদের দোয়া আর কি। এবং দেখেন বাংলাদেশের ইমিডিয়েট যে ক্ষতি, তারা মানে প্রবাসী যারা আছেন ব্যবসায়ীর কাজে ওখানে গিয়েছিলেন, বা বাংলাদেশের যে ট্রেড আছে মিডল ইস্টে প্রচুর মানে বিলিয়ন ডলারের ট্রেড আছে আর কি। তো এটা বাধাগ্রস্ত হবে। ওখানে আমাদের রেমিটেন্স যারা নাকি যোদ্ধা আছেন, তারা যদি মানে জীবনের হুমকি চলে আসে, তো তারাও তো চাকরি করতে পারবে না। তো যেসব জায়গা মিডল ইস্টের আক্রান্ত হচ্ছে, সেখানে যদি যুদ্ধের ভয়াবহতা বেড়ে যায়, তো চাকরি থাকবে না আর কি, তারা জান নিয়ে বা পালাবে আর কি। তো এরকম অবস্থায় রেমিটেন্স যোদ্ধাদের জন্য অবশ্যই দোয়া, এবং বাংলাদেশের রেমিটেন্স প্রভাব হয়তো মানে একটা শঙ্কা থাকবে আর কি, যে এটা মানে আগের মতো সেই ফ্লোটা হয়তো কমে যাবে আর কি। এবং দেখেন গার্মেন্টসের যে রপ্তানি, মিডল ইস্টেও প্রচুর গার্মেন্টসে রপ্তানি হয়, সেটাও বাধাগ্রস্ত হবে। তো বন্ধুরা, ইমিডিয়েটলি যেটা হচ্ছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তো বন্ধুরা, এর চাইতে দুঃসংবাদ আর কিছু না। মানে মিডল ইস্ট ভাই একেবারে গন কেস হয়ে গেল। বাংলাদেশ এভিয়েশন যেটা আছে, এয়ার এভিয়েশন ইন্ডাস্ট্রি, এদের কিন্তু একটা বড় ক্ষতি হতে যাচ্ছে, এবং প্রচুর যে ট্যুরিজম হইতো বা যাতায়াত হইতো, এটা কিন্তু আসলে কমে যাচ্ছে। এবং বিশেষ করে বিমান তো একেবারে শাটডাউন করে দিল মিডল ইস্টের তার সমস্ত ফ্লাইট আর কি। তো বন্ধুরা, এই যুদ্ধের যে অবস্থা, তাতে কিন্তু একটা শঙ্কা থাকে আর কি, যে তৃতীয় বিশ্বযুদ্ধ আবার শুরু না হয়ে যায়, তাহলে তো আমরা বাংলাদেশের মানুষ কিন্তু নিরাপদ থাকবো না আর কি। তো কেউ না কেউ আবার দেখা গেলো যে বাংলাদেশেও আক্রমণ করে বসছে, এবং আমাদের ডিফেন্সের যেই মানে ইকুইপমেন্ট যেগুলো আছে, এবং ডিফেন্সের যেই ঢাল আছে, এয়ার ডিফেন্স সিস্টেম এবং সামরিক বাহিনী, তাদেরও কিন্তু আসলে নিজেদেরকে খুব কুইক প্রস্তুত করে নিতে হবে, যে আসলে কে কখন কোন দিক দিয়ে আবার মানে বাংলাদেশের উপর নজর দিবে, গড নোজ। তো আমরা আসলে সেই দিকে যেতে চাই না, এবং বাংলাদেশ নিরাপদ থাকুক, এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন নিরাপদ থাকে, এটাই চাওয়া আর কি। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুরা। এবং যারা আমার চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।